হা 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 হা। কে 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 ওখানে? কে আছো? Ghost Night Horror. The night comes alive with real paranormal entertainment. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং অবশ্যই ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ, অপর একটা নতুন এপিসোড নিয়ে আমি আর জেমাহিন খান আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন হৃদয় ভাই। প্রতিবারের মতো আপনারা টিউন করছেন ভোয়ালো 90.0 এবং শুনছেন সবসময়ের গোস্ট নাইট হরর 90.0। আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সকল তথ্য আপনাদেরকে বলে দেওয়া হবে একটি ঘটনার পর। প্রথমত শুরুতে আমরা একেবারেই স্কিপ করতে চাই না কোনো কথা দিয়ে। প্রথমত আমরা শুরু করতে চাই একটি ঘটনা এবং তারপর আমরা চলে যেতে চাই কমিউনিকেশনে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম ঘটনাটি পড়ে ফেলি। আশা করছি প্রতিবারের মতো এনজয় করবেন এবং জানাবেন কোন ঘটনাটি আপনার কাছে কেমন লাগছে। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম মাহিন ভাইয়া, কেমন আছেন জিজ্ঞাসা করছি না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালো দলেই থাকেন। আমার নামটি হলো ফাতেমা আক্তার। আজকে বেশ কিছু ক্লু এবং ঘটনা একত্রিত করে লিখলাম। জানি তেমন ভয়ের না, তবে অনেকটাই রহস্যময়। গা শিউরানো জ্যান্ত কবর দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, জেনে হোক বা না জেনে। একটা সময় ছিল যখন কাউকে শাস্তি হিসেবে কোনো কফিনে ভরে মাটিতে পুঁতে দেওয়া হতো। তবে সব সময় যে শাস্তির জন্যই জ্যান্ত কবর দেওয়া হতো তা নয়, কখনো কখনো ভুলে জ্যান্ত মানুষকে মৃত মনে করে কবর দিয়ে দেওয়া হতো। এভাবে কবর দেওয়ার ফলে বেশিরভাগ সময়ই জীবিত মানুষটা মাটির নিচেই দম বন্ধ হয়ে কিংবা খাবারের অভাবে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যেত। অভাব কিছুই ছিল না, ছিল শুধুমাত্র মানুষের জ্ঞানের। মৃত্যুর আগেই যদি ভুলে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়, এই ভয়ে জর্জ ওয়াশিংটন মৃত্যুশয্যায় ভৃত্যদের শপথ করান তার মৃত্যুর পর 12 দিন পার না হলে যেন তাকে কবর না দেওয়া হয়। 1890 সালের দিকে অনেক রোগীকে মৃত মনে করে মর্গে কবর দেওয়া হয়। তেমনই কিছু ঘটনা আজকে শেয়ার করব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1851 সালে মারা যান ভার্জিনিয়া ম্যাকডোনাল্ড। কিন্তু তাকে কবর দেওয়ার পর মায়ের মনে হতে থাকে তার মেয়ে বুঝি এখনো বেঁচে আছে। ভার্জিনিয়ার কাফিনটি তুলে আনার পর দেখা যায় মৃত ভার্জিনিয়ার হাতে দুটি ক্ষতবিক্ষত নখ। তার হাতও ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। কফিনের গায়ে আঁচড়ানোর দাগ। সেই দাগগুলি দেখে অনুমান করা যায় কতটা চেষ্টা করেছিল সে কফিন থেকে বেরিয়ে আসার জন্য। একবার ভেবে দেখুন, যখন মানুষটা কফিনের মাঝে আছে তার আশেপাশে কিছুই নেই, মাটি থাকলে খুঁড়ে বহু কষ্টে যদি গায়ে বল থাকে বেরিয়ে আসা সম্ভব, তবে কাঠের পেরেক মারা কফিন কি খোলা সম্ভব? আবার 1896 সালে মৃত ঘোষণার পর ম্যাডাম ব্লন্ডেনকে সমাহিত করা হয় একটি স্কুলের নিচে। কিন্তু স্কুলের বাচ্চারা যখন মাটির নিচ থেকে শব্দ শুনতে পাওয়ার অভিযোগ করে, তখন আবার কফিনটি ওপরে তুলে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় সে মুহূর্তের সময় ছিলেন ব্লন্ডেন এবং সেই সময় ছিলেন অন্তিম মুহূর্তে। অল্প অল্প শ্বাস নিতেই ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। অর্থাৎ তাকে যখন সেখান থেকে বের করা হয় তখনও প্রায় মৃত্যুশয্যায় ছিলেন, তবে জীবিত। 1886 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত একটি খবর, সারে কোলসুল নামের একটি ছোট্ট মেয়ে হঠাৎ মারা যাওয়ার পর তাকে সমাহিত করা হয়। কিন্তু পরে আবার তার কফিন খোলার পর দেখা যায় তার হাত পা আর মুখের অভিব্যক্তি ছিল ভীষণ অস্বাভাবিক, যা থেকে জীবন্ত কবর দেওয়ার ব্যাপারটি প্রমাণ করে। 1889 সালে দ্য ডেইলি টেলিগ্রাফের একটি খবরে গ্রেনোবল সমাহিত করা হয়। অজ্ঞান লোকের কাহিনী ছিল। লোকটিকে মৃত ঘোষণা করার পর
যখন তার কফিনটি মাটিতে রাখা হচ্ছিল তখনই ভেতর থেকে গোঙানি আর হাতড়ানোর শব্দ শোনা যায়। কিন্তু যতক্ষণে কফিনটি খুলে তাকে বের করে আনা হয় ততক্ষণে তিনি দম বন্ধ হয়েই মারা গিয়েছিলেন। প্রায় এ ধরনের ঘটনা ঘটে এবং খবর প্রকাশিত হয় 1838 সালে দ্য সানডে টাইমসে। 1877 সালে দ্য ব্রিটিশ মেডিকেল জার্নালে এক মহিলার কথা বলা হয় যাকে মৃত ঘোষণার পর সমাহিত করা হয়। কিছুদিন পর যখন আরেকটি মৃতদেহ দাফনের জন্য কবর খোঁড়া হয় তখন দেখা যায় তার শরীরটি ভীষণ বাঁকানো। এমন ঘটনা ঘটে 1884 সালে মিস হকওয়াল্টের বেলায়ও। 1881 সালে 17 বছর বয়সী ম্যারি নোরহা বেস্টকে মৃত কবর দেওয়া হয়। তবে ধারণা করা হয় তার মৃত্যুতে অনেক উপকৃত হবে বলেই হয়তো তাকে তড়িঘড়ি করে সমাহিত করা হয়েছিল। 1881 সালে কফিন খুলে ম্যারির কঙ্কালটি পাওয়া যায় বসা অবস্থায়। 1901 সালে মাদাম বেবিন ইয়েলো কফির আক্রান্ত হয়। সেই সময় তার রোগটির ধারণা ছিল ফিভার। সে সময় তিনি ছিলেন গর্ভবতী। তাকে মৃত ঘোষণার পর যখন সমাহিত করা হয়েছিল তখন তার নার্সের মনে হচ্ছিল যেন তার শরীরটা গরম আর পেশিগুলো খুব একটা শক্ত নয়। পরে তার কফিন খুলে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। তিনি সেখানে একটি বাচ্চা প্রসব করেছেন আর তারা দুজনেই শ্বাস আটকে মারা যায়। এমন কিছু ঘটনা উল্লেখ করলাম তথ্য সহ। জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে আমি একজন মেডিকেল বিভাগের ছাত্র এবং আমার কাছে আপাতত হন্টেড বলতে এতটুকুই ছিল, তাই পাঠিয়ে দিলাম আপনার কাছে। বাকিটা আপনাদের উপর। সিরিয়াসলি ঘটনাগুলি যতটাই না হন্টেড ছিল, এটা তেমন একটা ভয় না যে আপনি খুব ভয় পাবেন, বাট একটুখানি ভাবতে হবে যে কতটা হৃদয় বিদারক ছিল। একটিবার ভেবে দেখুন আপনি মারা যাননি, আপনি অজ্ঞান হয়ে আছেন এবং আপনাকে তখন কফিনে ভরে দেওয়া হলো বা কবর দিয়ে দিল জ্যান্ত। তখন আপনি হাত পা নাড়ছেন, আপনার চারিপাশে কাঠ আটকা রয়েছে, আবার কবর হলে উপরে বাঁশ থাকে, ছাউনি দেওয়া থাকে। আপনি কিভাবে বের হবেন এবং কতটা ভয়ঙ্কর হবে সেই দৃশ্যটা এবং সেই প্রেক্ষাপটটা অবশ্যই প্রচণ্ড রকমের ভয়ের আপনি অনুধাবন করতে পারছেন। ঠিক এমনই আরও একটা ঘটনা আমাদের নেক্সট স্টোরিতে রয়েছে। তার আগে আমি বলে দিতে চাই কমিউনিকেশনের ঠিকানা, আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি হয়তোবা আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চান, কিংবা আপনার কাছে আছে এমনই সত্য ঘটনা বা আপনার শোনা সেরা সত্য ঘটনাটি আপনি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনাটি ভয়ের হতে পারে বা কম ভয়ের হতে পারে, ছোট কিংবা বড়, অথবা এমন হতে পারে সেটি রহস্য রোমাঞ্চকর ঘটনা। ঘটনাটি যেমনই হোক আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনাটি পাঠাতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমাদেরকে মেইল করতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ghostnighthorror@gmail.com। সাথে শুধুমাত্র 90.0 লাগিয়ে দিতে হবে। স্পেলিংটা খুব সহজে বলে দেই, ghostnighthorror90.0@gmail.com। স্পেলিং ইজ ghost GHOST, night NIGHT, horror HORROR 90.090.0@gmail.com। ghostnighthorror90.0 gmail.com এ আপনি পাঠিয়ে দিন আপনার ঘটনাটি। অ্যাড্রেস দিয়ে মেনশন করুন জিমেইলকে এবং ঘটনাতে উল্লেখ করুন আপনার সেরা সত্য রহস্য রোমাঞ্চকর স্টোরিগুলি। আপনার সাথে ছোট কিছু ঘটুক বা বড় কিছু, আমরা অনুধাবন করতে পারি যে আপনি তখন ঠিক কি অনুভব করছিলেন। যাই হোক, আপনি ghostnighthorror@gmail.com এ আপনার ঘটনাটি মেইল করবেন এবং মেইল করার কিছু কন্ডিশন রয়েছে যেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি দেশে হন বা দেশের বাইরে, সবার জন্য একই রুলস। আপনি যেটা করতে পারেন, চাইলে অডিও ক্লিপও পাঠাতে পারেন কিংবা আপনি ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। তবে ঘটনার শেষে উল্লেখ করতে হবে এবং ঘটনার শুরুতেও কিছু উল্লেখ করতে হবে। যেমন ঘটনার শুরুতে আপনাকে উল্লেখ করতে হবে আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মোবাইল নাম্বার স্পেস আপনার পেশন এবং প্রফেশন, এবং ঘটনা শেষে অবশ্যই উল্লেখ করুন আপনি কি চান স্টুডিওতে সেই ঘটনাটি বলতে, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। তাছাড়া আপনি ফেসবুকে যদি স্পেলিং ছাড়া ঘোস্ট নাইট হরর লিখেন, অর্থাৎ GHOSTNIGHTHORROR, তাহলেও আপনি আমাদের আইডিটি খুব সহজেই নক করতে পারবেন এবং সেখান থেকেও আপনি আমাদেরকে ঘটনা দিতে পারেন। তাছাড়া পেজে আসতে পারেন, পেজে এসে বিভিন্নভাবে জানাতে পারেন আমরা আরো নতুন নতুন কি করতে পারি বা কি করলে ভালো হবে।
ওকে, সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই আমাদের নেক্সট স্টোরিতে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখতে পারেন, যাতে প্রতিটি শো আপলোড হওয়ার সাথে সাথে লাইভের নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এবং আগেই করে থাকলে মারহাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করতে পারেন, যদি ভালো লাগে, না লাগলে করবে না, সেটাও একান্ত আপনার ব্যাপার। তবে কমেন্ট করে অবশ্যই জানান যে কোন ঘটনাটা আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং আপনি নেক্সট ঠিক কী ধরনের ভিডিও চান। ওকে, তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টোরিতে। আসসালামু আলাইকুম মাহিন ভাই, ঘটনাটি ঘটেছিল আমার এক চাচার সাথে। বেশি কথা না বলে আমি ঘটনায় যাচ্ছি। এবং প্রথমেই বলে রাখতে চাই, ঘোস্ট নাইট হররে লেখা এটা আমার প্রথম ঘটনা এবং আশা করি সবাই ভালো আছেন এবং সবার কাছে আমার সালাম। আমার চাচার সাথে ঘটনাটি ঘটে। একদিন হুট করেই চাচা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে বাইরে এসে বলে যে আমাকে সাপে কেটেছে। ঘর সব জায়গাতে সার্চ করা হয় কিন্তু কোথাও কোনো সাপ পাওয়া যায়নি। পরে চাচাকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। তিনি বলছেন যে তার নাকি বিষের ব্যথাতে পা সম্পূর্ণ জ্বলে যাচ্ছে, অথচ সেখানে কোনো ক্ষত নেই। তাকে শুধুমাত্র গ্রাম অঞ্চলের ডক্টরই নয়, শহরের ডক্টরও দেখানো হয়েছে এই 2 থেকে 3 দিনের মাঝে। তবে শরীরে কোনো বিষ শনাক্ত করতে পারেনি। ডাক্তাররা বিষ তো শনাক্ত করতে পারেনি এবং এও শনাক্ত করতে পারেনি যে তার ঠিক কি হয়েছে, কেন তার শরীরে এত ব্যথা এবং জ্বালা পোড়া অনুভব হচ্ছে। ডাক্তাররা কিছু ঠিক না করতে পেরে তাকে বলেছে যে সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে, তাই হয়তো এমন হচ্ছে। তাকে কিছু ঘুমের মেডিসিন দিয়ে দেয়। চাচা এইভাবে 2-1 দিন চলতে থাকে, কিন্তু তারপরও চাচা বলতে থাকে যে তাকে সাপে কেটেছে, তার প্রচণ্ড রকমের বাজে অনুভব হচ্ছে। এরপর ওঝা এনে বাড়ি ঠিক করা হয়, দেখা হয় কোথাও সাপ আছে কিনা, তবে সার্চ করে কোথাও সাপ পাওয়া যায়নি। এরপর একদিন হুট করে সকালে চাচা মারা যায়। প্রত্যেকেই খুবই শিহরণ অনুভব করে। কাছে গিয়ে দেখে চাচা জীবিত নেই। চাচাকে ওভাবে পড়ে থাকতে দেখে ডাকার পর না পাওয়াতে তারা ধরেই নেয় চাচা মারা গেছে। এরপর আর কি করার আছে, যেহেতু মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে তাকে তো কবর দিতেই হবে। তিনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ ছিলেন, বলতে পারা যায় খাস লোক। তিনি সবার সাথে বেশ সুমিষ্টভাবে মিশতেন, সবারই সমস্যাতে তিনি সমাধান দেবার চেষ্টা করতেন এবং সবসময় সাহায্য করতেন সবাইকে। যতটুকু পারেন নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন প্রত্যেকের কাছে আসার, প্রত্যেকের সাথে এগিয়ে যাবার। তিনি মারা যাওয়াতে সবার মাঝে একটা শোক চলে আসে। কথা বলতে না বলতেই যেন চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে যায় তার এই অবস্থা দেখে। এরপর যেমন কর্ম তেমন ফল। আমরা ঠিক যেমনভাবে কাজ ঠিক করতে পারিনি, তার ঠিক কী হয়েছিল বুঝতে পারিনি, এর জন্য নিজেদের মাঝে আমরা খুবই গোমরাতে থাকি। তবে একটা সময় তাকে জানাজা দিতে হয় এবং তারপর দাফন করা হয়। আমাদের পারিবারিক গোরস্থানটি ছিল নদীর পাশে। নদীর পাশে একটা চরচর জায়গা, সেখানটায় কবর দেওয়া হয় চাচাকে। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অতিবাহিত হয়ে যাওয়ার পরের ঘটনা ওঝার মতো করে সেই ওঝা আমাদের কাছে ছুটে আসে। তিনি প্রথমে বলেন আমি একজন মাঝি এবং আমি ওঝার বিষয়েও টুকটাক জানি। এবার চলে যাচ্ছি তার ভাষ্য মতে। তিনি আমাদেরকে এসে বলেন আমি এখানে এসেছিলাম থাকতে। আমি একটা লোককে এখানে পৌঁছে দিয়ে ভাবি আজকে এখানেই গোসল করে 2টো খেয়ে নেই, সাথে টিফিন নিয়ে এসেছি, খেয়ে দিয়ে বাসায় চলে যাব, বিকালের দিকে আবারও লোক আসবে, তাদেরকে নিয়ে যাব। এই ভেবে আমি গোসল করে কাপড় ধুয়ে 2টো গাছের সাথে বেঁধে দড়ি সেখানে আমি টানিয়ে দিয়েছিলাম আমার জামা কাপড়গুলি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, খা রোদ ছিল, তারপরেও জামা একটু শুকায়নি, ভেজাই পড়ে আছে। এবং এই ভেজাটা তখনই থাকে যদি না সেখানে নিচে কোনো জীবিত মানুষকে কবর দেওয়া হয় এবং তাকে যদি সাপে কেটে থাকে, জিন সাপে। তো আপনারা কি সেখানে কাউকে কবর দিয়েছেন? আমি সেখানে খোঁজার পর জানতে পারি চেয়ারম্যানের কাছ থেকে যে জায়গাটা আপনাদের এবং সেখানে কাউকে কবর দেওয়া হয়েছে, এমন কিছু কি ঘটেছিল? তারপর আমরা বলি যে হ্যাঁ, তিনি বলেছিলেন যে তাকে সাপে কেটেছে, তবে স্বপ্নে তিনি দুঃস্বপ্ন দেখেছিলেন, পরে হঠাৎ করেই তিনি মারা যান। এরপর ওঝা বলেন যে তিনি মারা যাননি। কাপড় তখনই পুরোপুরি শুকায় না যখন সেই মানুষটি জীবিত থাকে এবং জিন সাপে তাকে কামড় দেয় এবং ঠিকমতো ট্রিটমেন্ট না করাতে তিনি অজ্ঞান হয়ে যায়। আপনারা ঠিকমতো চেকও করেননি, অথচ তাকে কবর দিয়ে দিয়েছেন। মূল কথা বলতে গেলে একটা জিনের আসর ছিল তার উপর।
জিনটি তাকে আসর করে এবং তার ক্ষতি করার চেষ্টা করে। হয়তোবা তিনি সাহায্য করতেন বা জিনটিকে কোনোভাবে কষ্ট দিয়েছিলেন, অথবা কারো কাছে ছিল তাকে ছাড়াতে নিয়ে যাওয়াতে তিনি সাহায্য করেছেন। এমনভাবে কোনো না কোনোভাবে হয়তোবা জিনটি তার উপর রেগেছিল। এর জন্য সেটাকে যখন কামড়ায় তারপর তার শরীরে বিষ ছড়িয়ে যায়। জিন পাওয়ার কারণে যেহেতু স্বপ্নে তারা আসর করতে পারে সেহেতু ক্ষত দেখা যায়নি এবং বিষ শনাক্ত করা যায়নি। তবে তাকে আসর করে তার সারা শরীর ব্যথায় টাটিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি এখনো জীবিত আছেন, তার জন্য এই কাপড় শুকায়নি। এরপর সবাই দ্রুত হন্তদন্ত করে কবর খুঁড়ে কাফন খোলে। মাহিন ভাই যেটা দেখি আমরা সেটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। তিনি চোখ বুজছেন, খুলছেন, কোন রকমে হাত উঁচু করলেন। সুস্থ সবল মানুষটা জীবিত আছেন, তবে তার সারা শরীরের চামড়া হাড়ের সাথে মিশে গিয়েছে, কঙ্কাল হয়ে গিয়েছেন বলতে গেলে, শুধুমাত্র উপরে চামড়াটা আছে। এরপর তাকে উঠিয়ে আনা হয়, তাকে যথেষ্ট সেবা যত্ন শুরু করা হয়, তবে 7 দিনের মাথায় তাকে আর বাঁচানো যায়নি। তারপর সেই ওঝাটাকে আবার ডেকে আনা হয়, অর্থাৎ সেই মাঝিকে ডাকার পর মাঝি বলেন এবার আসলে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহ। আপনারা যদি আগে থেকে সাবধান সতর্ক হয়ে তাকে কবর দিতেন, তার নিঃশ্বাস চেক করতেন, তাহলে হয়তো এত কিছু ঘটতো না। একটু সাবধানতার কারণে সবচাইতে বড় ভুল হয়ে যায়। এটা ছিল জীবনের সবচাইতে বড় মর্মান্তিক ঘটনা। মাহিন ভাই, এই ছিল আমার সাথে ঘটা ঘটনাটি। আমার সাথে না, আমাদের প্রত্যেকের সাথে। যদি ঘটনাটি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল। অ্যাকচুয়ালি আমি প্রতিবারই বলি যে আমাদের কাছে যেই স্টোরিগুলো আসে প্রায়ই একটু কমন হয়ে যায় এবং কমন থাকার কারণে প্রতিটি সই হয়ে ওঠে স্পেশাল। এবং আজকের ঘটনাগুলি পড়তে যতটাই না শিহরণ অনুভূত হচ্ছে এবং মানুষ যতটাই না ভয় পাচ্ছে, অডিয়েন্স তার পাশাপাশি কিন্তু বেশ শিহরিত হচ্ছে এবং প্লাস কষ্ট লাগছে। আসলেই কষ্ট লাগছে, ঘটনাগুলি খুবই মর্মান্তিক। তবে যাই হোক না কেন, আমাদেরকে স্বাভাবিকভাবে এগিয়ে চলতে হবে। যেটা হয়ে গিয়েছে সেটাকে তো ব্যাক করা সম্ভব নয়, তবে আমরা ভবিষ্যৎটা ভালো করতে পারি। আমাদের অতীতটা খারাপ গেছে, ওকেই, আমাদের পাস্ট খারাপ যাক, আমাদের প্রেজেন্টটাকে আমরা সুন্দর করে গড়ে ফেলি। আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা মাথায় রেখে আমরা মোটামুটি লেভেলে হাঁটা শুরু করি, দেখবেন ভবিষ্যৎটা ইনশাল্লাহ খুব ভালো আসবে। ওকে, সো ধর্ম যার যেটাই হোক না কেন, প্রত্যেকেই বিলিভ রাখুন নিজের সৃষ্টিকর্তার উপর এবং এইভাবে এগিয়ে চলুন। আশা করা যায় যে প্রত্যেকে খুব ভালো একটা সিচুয়েশনে চলে যেতে পারবেন। ওকে, সো কমেন্ট করে জানাতে থাকুন আপনার মূল্যবান মতামত এবং আমি চলে যেতে চাই পরবর্তী স্টোরিতে। মাহিন দাদা কেমন আছেন? সঙ্গত কারণে আমি আমার নামটি উল্লেখ করছি না। পৃথিবীতে ভূত বলতে কিছু নেই। ভূত শব্দটা কাল্পনিক। কেউ যদি বলে ভূত দেখেছে, তাহলে সেই কথা আমি বিশ্বাস করি না। শুধুমাত্র নিজের কল্পনা সৃষ্টিকে মানুষ ভূত বলে চালিয়ে দেয়। পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, এই কথা সবারই জানা। ভিন্ন ধর্মী হয়েও বলছি, আমি মানি এটা। আমার বন্ধু মুসলিম ছিল। মানুষ ও জিন সৃষ্টিকর্তার সৃষ্টি। জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে বলেই জানি। তারা মানুষের চেয়ে অনেক বেশি বছর বেঁচে থাকে, 2000 বছর, 2500 বছর অথবা তার চেয়েও বেশি। জিনদের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। অনেক গবেষকের মতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে জিনদের বসবাসের সংখ্যা অনেক বেশি। এই দেশগুলোর বেশিরভাগ জায়গা জুড়ে পাহাড় ও জঙ্গল। এই কারণেই জিনেরা নাকি তাদের বসবাসের জন্য এই দেশগুলোকে বেছে নিয়েছে। বর্তমানে মালয়েশিয়াতে আমার অবস্থান। আমার নিজ চোখে দেখা ভয়ঙ্কর কিছু ঘটনা সবাইকে জানাতে চলেছি। প্রথম যখন মালয়েশিয়াতে আসলাম, একটা 3 তলা বাড়িতে থাকতাম। তৃতীয় তলায় আমি এবং আমার সেই বন্ধু থাকতাম। দ্বিতীয় তলায় 2টি কক্ষ, কক্ষ দুটিতে আরো 2জন বাঙালি থাকতো। নিচতলায় রান্না করার ঘর এবং বাকি অংশ ফাঁকা। একদিন রান্না করছিলাম, বাড়িতে আর কেউ ছিল না। সেই সময় উপরে আমার কক্ষে মোবাইলের রিংটোন বাজছে, ফোন করছে কেউ। রান্নাঘর থেকে বের হতেই দেখলাম একটি মেয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আমি পিছু নিতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম দ্বিতীয় তলায় যে বড় ভাই থাকে তার বান্ধবী হতে পারে, কক্ষে প্রবেশ করেছে হয়তো। রাতে দ্বিতীয় তলা যে 2জন থাকে তারা বাড়ি ফেরার পর তাদের জিজ্ঞাসা করলাম তাদের কক্ষে কোনো মেয়ে আছে কিনা। তারা বলল না তো। কেন, কি হয়েছে? আমি ঘটনা বললাম। তারা বলল ও আচ্ছা, সমস্যা নেই, আমরাও অনেকদিন দেখেছি।
আমি বুঝতে পারলাম ওটা জিন ছিল। তারা বলল, ভয় পেও না, ওটা কারো ক্ষতি করে না, ভালো জিন। 1.5 মাস পর সেই বাড়িটা ছেড়ে নতুন আরেকটা বাড়ি ভাড়া করলাম। নতুন যেই বাড়িটি ভাড়া করেছিলাম সেই বাড়িতে প্রায় 7-8 বছর কেউ থাকতো না। বাড়ির সামনে বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িটি ছিল খুব সুন্দর দোতলা বাড়ি, ভাড়াও কম। বাড়িওয়ালার শর্ত ঘাস পরিষ্কার সহ যা যা সমস্যা আছে আমাদের ঠিক করে নিতে হবে। আমরা রাজি হলাম। 2 দিনে বাড়ি গুছিয়ে নিলাম। বাড়িতে ওঠার কিছুদিন পর বাড়িতে আমি একা দিনের বেলা। আমরা কক্ষে দরজা খোলা রেখে গান শুনছিলাম। নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আমার কক্ষ দেখা যায়। হঠাৎ আমার দৃষ্টি পড়ল সিঁড়ির দিকে। দেখতে পেলাম কে জানি একজন উপরের দিকে উঠে এলো। আমাকে দেখে সে আবার নিচে নেমে গেল। যা দেখছি অনেক লম্বা কৃতির, চেহারা দেখতে পাইনি। পরনে ছিল কালো রঙের কাপড়। দেখার সাথে সাথে আমি কক্ষ থেকে বের হয়ে দোতলা থেকে নিচে নামলাম, কিন্তু নিচে কেউ ছিল না। আগের বাড়িতে এক দৃশ্য দেখলাম, এই বাড়িতেও একই রকম ঘটনা। আমার মনে হলো আমার মনের ভুলও তো হতে পারে, তবে না, আমি নিশ্চিত কিছু দেখেছি। আশেপাশের পরিচিত বাঙালি যারা অনেক বছর যাবৎ মালয়েশিয়াতে আছে তাদের অনেকের সাথে এই বিষয়ে কথা বললাম। তারা অনেকেই স্বীকার করলেন তাদের চোখে দেখা এরকম কিছু ঘটনার কথা। অনেকে বললেন তারাও নাকি অনেক দেখেছে। কেউ কেউ বলল এখন তো কম দেখা যায়, আগে আরো বেশি ছিল। যারা 1992 সালে মালয়েশিয়াতে এসেছেন তারা বলল এখন তো অনেক ঘর বাড়ি বিল্ডিং হয়েছে, আগে তো এসব কিছুই ছিল না, জঙ্গল ছাড়া। আমরা পাম বাগানে কাজ করতাম, তখন এগুলো নাকি বেশি চোখে পড়তো। যারা মালয়েশিয়াতে তারাও অনেকে স্বীকার করলেন জিন দেখার কথা। মালয়েশিয়ার স্থানীয় মানুষ ভাষায় হাংতু অর্থাৎ জিন বলে। গম্বাক নামক এলাকায় বেশি চোখে পড়ে নাকি। কিছুদিন আগের ঘটনা, প্রাইভেট কারে 3 জন বন্ধু মিলে গিয়েছিলাম মালাক্কা। রাত প্রায় 3টার সময় আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে ফিরছিলাম। পাহাড়ি পথ, দূর দূরান্তে কোনো ঘর বাড়ি নেই, গাড়ির চলাচল তেমন একটা ছিল না। হঠাৎ আমরা দেখতে পেলাম 4 জন লোক একটি লাশ নিয়ে দৌড়ে যাচ্ছে। আমরা অবাক হলাম, এমন নির্জন পথে লাশ নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, তাও আবার মাত্র 4 জন। গাড়ি থামিয়ে আমরাও দেখতে গেলাম। আমরাও দৌড়ে তাদের কাছে যেতেই দেখলাম তাদের পায়ের দিকে নজর পড়ল। দেখলাম পা দেখা যায় না, তারা লাশ নিয়ে শূন্যের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে। ঘটনা বুঝতে পেরে আমরা আর কাছে গেলাম না, দৌড়ে আবার গাড়িতে এসে বসে পড়লাম। আমরা 3 জন নিজ চোখে এমন ভয়ঙ্কর একটা ঘটনা দেখলাম। এরকম বেশ কিছু ঘটনা আছে, যদি বাংলাদেশে আসি ইচ্ছা আছে স্টুডিওতে এসে শেয়ার করার। তাছাড়া আপনার ভয়েসে শুনতে মন্দ লাগে না, বরঞ্চ আপনার ভয়েসে না শুনলে আমার অন্তত রাতের ঘুমটা হারাম হয়ে যায়। যাই হোক মাহিন দাদা, এই ছিল আমার ঘটনা, এবং পরবর্তীতে আরও অনেক স্টোরি আছে, ইচ্ছা আছে শেয়ার করার। তবে আমি এতটুকু জানতে চাই যে আপনার কাছে এইসব বনবাদারে থাকার দৃষ্টান্ত কতটুকু। ওকে, আমার কথা যদি বলা হয় তাহলে আমি বলতে চাই যে আমাদের ইসলাম ধর্মে যেটা আছে যে অ্যাট ফার্স্ট জিনদেরকে সৃষ্টি করা হয়, দেন তারা দাঙ্গা শুরু করে, যেটা বলা হয় বাংলা ভাষায় ওয়েন, তারা ঝামেলা শুরু করে। এভাবে অনেকবার অনেক পয়গম্বর পাঠানো হয়েছে। কেউ বা ভালো পথে ছিল, তারা তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করা হয়েছে, তাকে হত্যা করেছে। কেউ বা তাদেরকে যখন ভালো পথে আনতে গেছে, একসময় ভালো পথে ছিল এবং তাকে তারা লোভ দেখিয়ে খারাপ পথে নিয়ে নিয়েছে। তো এভাবে বারবার তাদের উপর অনেকভাবে আযাব বর্ষণ করা হয়। অনেকবার ফেরেশতারা যুদ্ধ করতে আসেন এবং তাদেরকে কতল করে যারা পাহাড়ে আশ্রয় নেয়, নামাজ পড়তে থাকে, তাদেরকে জীবিত রাখা হয়। তো এখান থেকে আবার ইবলিসের একটা কাহিনী আছে যেটা আপনারা ভোরের আলোতে পেয়ে যেতে পারেন। আমি এখানে সেটা শেয়ার করব না, যেহেতু এই শোটি একেবারেই ঘোস্ট রিলেটেড, সুতরাং আমি এখানে সেগুলো শেয়ার করছি না। এবং তার পাশাপাশি যেটা আছে যে তাদেরকে পরবর্তীতে মানুষ সৃষ্টির পর বন জঙ্গলে দিয়ে দেওয়া হয়, তাদেরকে বঞ্চিত করা হয় এই সকল জায়গা থেকে। তবে একমাত্র খারাপ জিনদেরকেই ভালো জিনেরা এখন আমাদের মাঝে বিস্তার করে। কেউ বা হয়তো বা পাশে থাকে বা আশেপাশে এভাবে থাকে, চলাচল করে, অথবা আমাদের মানুষের মতোই থাকে। একটা কথা আমি বলে দেই, মানুষ আর জিন দুটোই এক, দুটোর ভেতর জাস্ট কিছুটা পার্থক্য। সেটা হচ্ছে তাদের আদিপিতা সৃষ্ট আগুনের শিখা থেকে এবং আমাদের আদিপিতা সৃষ্ট হচ্ছে ঠনঠনা মাটি থেকে।
এবং আরেকটু যে তফাৎটা আছে সেটা হচ্ছে যে তাদের কাছে কিছু ক্ষমতা আছে, অর্থাৎ তারা কিছু দোয়া পড়ে যেগুলোকে তাদের শিখিয়ে দেওয়া হয়েছে সেটা পড়ে তারা বিভিন্ন ধরনের শেপ নিতে পারে, বিভিন্ন ধরনের রূপ নিতে পারে বা বিভিন্ন ধরনের মিরাকল ঘটনা ঘটাতে পারে। অপরদিকে মানুষ সেটা পারে না, তাদেরকে সেগুলো শেখানো হয়নি। ব্যাস এতটুকু বাদে তাদের ভেতর যেমন স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আছে, মানুষও ঠিক তেমন, দুটোই জাস্ট সেম। সো ভয় পাবার কিছু নেই। আপনার ধর্ম যাই হোক, একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ধর্মেই খারাপ স্পিরিট বলে একটা কথা আছে। খ্রিস্ট ধর্মে এটাকে স্পিরিট বলে, ইসলাম ধর্মে এটাকে জিন বলে, হিন্দু ধর্মে এটাকে বলা হয় বায়ু, বলে যে ভালো বায়ু আসার পর কিছুক্ষণ পরেই আবার খারাপ বায়ু আসে। তো যেটাই হোক এটা আছে, এবং এটা যেহেতু মানুষেরই সাদৃশ্য, তারা বেশ কিছু পারে, সুতরাং একটু সাবধান থাকতে হবে আমাদেরকে, যতটুকু সাবধান থাকা উচিত যাতে আমাদের কোনো ঝামেলায় না জড়াতে হয়। এবং তাছাড়া ভয়ের কোনো কারণ নেই, নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এবং নিজের ধর্মের উপর ভরসা রাখলেই আই হোপ যে এনাফ। ওকে, সো এই ছিল আমাদের আজকের শো। আশা করি শোটি আপনারা উপভোগ করেছেন। এবং এখন যেটা বলতে চাই, লাস্টে এসে আবারও কমিউনিকেশনের ঠিকানা বলতে চাই। আপনি আমাদের ফেসবুক আইডিতে আসতে পারেন, ঘোস্ট নাইট হরর 90.0 লিখে যখন আপনি সার্চ করবেন তখন ফেসবুক আইডিতে শো করবে। তাছাড়া ঘোস্ট নাইট হরর লিখে আপনি আমাদের পেজও আসতে পারেন। আমি স্পেলিংটা বলে দিই, ঘোস্ট GHOST, নাইট NIGHT, হরর HORROR। এটা লিখে আপনি পেজে এসে পেজ লাইক করে পোস্টগুলি ফলো করতে পারেন এবং আপডেটগুলি আপনি জানাতে পারেন আমাদের ইনবক্স করে যে আরও কী কী নতুন অ্যাড করলে বা কী কী বাদ দিলে বেশ ভালো হয়। এবং আরেকটা কথা, আপনি আমাদের কীভাবে মেইল করবেন। আপনার কাছে এমন ঘটনা আছে বা আপনার শোনা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনাটি আপনি যখন পাঠাবেন কিছু রুলস মেনটেন করবেন। ঘটনাটি চাইলে আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন কিংবা লিখে পাঠাতে পারেন। আপনি দেশে হন বা দেশের বাইরে হন, আপনাদের প্রত্যেকের জন্য একই রুলস। এবং ঘটনা শেষে উল্লেখ করুন কিছু এবং ঘটনার শুরুতে উল্লেখ করুন কিছু, এই দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। ঘটনার শুরুতে অবশ্যই লিখুন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মোবাইল নাম্বার স্পেস, আপনার প্রফেশন এবং পেশন লিখতে পারেন। এবং ঘটনার শেষে অবশ্যই উল্লেখ করুন আপনি কি চান স্টুডিওতে এসে ঘটনাটি বলতে, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ওকে, সো এই ছিল আজকের শো। আপনারা প্রত্যেকে সেফটি বজায় রাখুন যেন কোনোভাবে এই মৌসুম পরিবর্তনের সময় বিছানায় না পড়েন, কেননা আপনারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জন্য নির্ভরশীল এবং গুরুত্বপূর্ণ, সুতরাং কোনোভাবে অসুস্থ হয়ে পড়া যাবে না। তাই মৌসুম পরিবর্তনের সময় যথেষ্ট সম্ভব সচেতন থাকুন। এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অলে প্রেস করে রাখতে পারেন, তাহলে যেটা হবে আপনার কষ্ট করে সার্চ করার প্রয়োজন পড়বে না, একেবারে ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আগেই করে থাকলে মারহাবা, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করতে পারেন যদি ভালো লাগে, না লাগলে করবেন না। তবে ঘটনার শেষে কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামতটি রাখুন যে কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে ভালো লেগেছিল বা আপনি নেক্সটে ঠিক কী ধরনের ঘটনা চান। ওকে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো দলেই থাকুন। আল্লাহ হাফেজ।